আজকে বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে শুভ্রা সুচিত্রা ভট্টাচার্যের একটা সুন্দর গল্পের নাম খাঁচা। আশা করি শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। দিনটার কোনো পৃথক রূপ ছিল না। একই ছন্দে একই নিয়মে বিকেল পেরিয়ে সন্ধে এসেছিল। শীতের সন্ধে। অর্কপ্রভ জানত না শুধু তার জন্য দিনটা আজকে একটু অন্যরকম। অফিসে বসে রিপোর্টটা আরেকবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিল অর্কপ্রভ। পার্কার অ্যান্ড স্টিভেনসনের তৈরি প্রজেক্ট রিপোর্ট। তথ্য আর পরিসংখ্যানের ঠাসা। চা, ইস্পাত, ফুড প্রোডাক্টের পর এবার অর্কপ্রভদের কোম্পানি হোটেল ব্যবসাতে নামতে চায়, বিদেশি সহযোগিতায়। একসঙ্গে 3টে শহরে, দিল্লি, মুম্বাই, কলকাতা। অর্কপ্রভর হাতে আর সময় বেশি নেই, থাকেও না কখনো। কাল সকালের ফ্লাইটে দিল্লি পৌঁছেই বিদেশি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার টেবিলে বসতে হবে। লা মেরিডিয়ানে সঙ্গে চেয়ারম্যান থাকছেন, এমডিও। কালকের মিটিং ফলপ্রসূ হলে বিদেশিদের সঙ্গে মৌসই হওয়া শুধু সময়ের অপেক্ষা। আর তার জন্যই এই তোড়জোড়, তার জন্যই এই রিপোর্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়া। বারবার ইন্টারকমে শব্দ বেজে উঠল। অর্কপ্রভর প্রাইভেট সেক্রেটারি ভীরু গলায় ডাকছে, স্যার। দুপুরে অর্কপ্রভর ঘরে মিটিং ছিল। তারপর সেই 4:30 থেকে লাল আলো জ্বলছে তার চেম্বারের বাইরে। এই সময় ফোন দেওয়ারও নিয়ম নেই ঘরে, চেয়ারম্যান বা এমডি ছাড়া। কিন্তু তারা তো দিল্লিতে। অর্কপ্রভ বেশ বিরক্তই হলো। কি ব্যাপার? ম্যাডামের কল আছে স্যার। ম্যাডামের কল? চৌকিতে অর্কপ্রভর চোখ, কবজির প্ল্যাটিনাম ঘড়িতে 7:30। আশ্চর্য, একটা রিপোর্ট স্টাডি করতে 3 ঘন্টা সময় লেগে গেল। তবে কি অর্কপ্রভর মস্তিষ্ক আজকাল এত দ্রুত আর কাজ করছে না, নাকি আজ অর্কপ্রভর দিনটাই তাড়াতাড়ি ফুরিয়ে গেল? অর্কপ্রভর এই ঘরে অবশ্য দিন ফুরলো বলে কোনো কথাই নেই। সত্যি কথা বলতে কি, এই 14 তলার ওপর এই অফিসে, চেম্বারে দিনের তেমন কোনো অস্তিত্বই নেই। শীততাপ নিয়ন্ত্রিত ঘরের জানলা সর্বদা মোটা পর্দায় ঢাকা। ঘর জুড়ে শুধুই বিজলি বাতির রোশনাই। এখানে 12 মাস একই তাপমাত্রা, একই আলো, একই সুরভি। অন্যমনস্কভাবে অর্কপ্রভ রিসিভারটা কানে চাপল। কণ্ঠে মাপা আবেগ। ইয়েস ডার্লিং। কী হলো তোমার? তুমি কি আজ খান্ডেলওয়ালের পার্টিতে যাচ্ছ না? সরি, আমি ভীষণ ফেঁসে গেছি। রাবিশ, আমি সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। প্লিজ ডার্লিং, তুমি চলে যাও, আমি আসছি একটু পরে। না, গেলে দুজনে একসঙ্গে যাব, না হলে যাবই না। উফ, শোভনা হঠাৎ হঠাৎ এমন বাড়াবাড়ি করে। এমনিতেই সময় পেলে মিসেস খান্ডেলওয়ালের বুটিকে গিয়ে হা হা হি হি চলছে। একসঙ্গে কিটিপাটি, লেডিস ক্লাব, আড্ডা, কোনো কিছুরই কমতে নেই। আর এখন দুম করে একেবারে। সত্যি মেয়েরা না পারেও বটে। অর্কপ্রভ আরেকবার ঘড়ি দেখল। ঠিক আছে, ওয়েট করো তাহলে। আমি কিছুতেই 9টার আগে যেতে পারছি না। কালকের ব্যাপারে এখনও অনেকগুলো আমাকে পয়েন্ট নোট করতে হবে। কামান অর্ক, ও তুমি কাল নয় প্লেনে যেতে যেতে দেখে নিও। সহজ সমাধান। এতক্ষণ কেন মাথায় আসেনি বুদ্ধিটা? রিসিভার রেখে ঘুরন চেয়ারে হেলান দিল অর্কপ্রভ। এতক্ষণ টের পায়নি। এখন হঠাৎই বেশ ক্লান্ত লাগছে নিজেকে। চোখটা টানছে, ঘাড়ের কাছে একটা মৃদু দপদপ ভাব। প্রেশার বাড়ল নাকি? সাধারণত 6:30 মধ্যে অফিস ছাড়ে অর্কপ্রভ। বেশিরভাগ দিনই অফিস থেকে সোজা ক্লাবে কোনো দিন টেনিস, কখনো সাঁতার, কখনো বিলিয়ার্ড।
সঙ্গে পরিমিত পান, পরিমিত কথা, পরিমিত হাসি। জীবনটাই যেন এখন একটা অদ্ভুত পরিমিতির মধ্যে চলে এসেছে। ভোর 5টায় উঠে লেকে জগিং, 45 মিনিট। ডাক্তারের পরামর্শ মতো ঠিক ফিরে 1 গ্লাস ফ্রুট জুস, কমলা কিংবা আপেলের। আধ ঘন্টা পরে 1 কাপ সুগন্ধি চা, দুধবিহীন, চিনিবিহীন। অফিস বেরোনোর আগে ব্রেকফাস্ট। 8:30টায় মার্জারিন দিয়ে 2 পিস টোস্ট, একটা ছোট্ট মুরগির ডিমের পোচ, কলা অথবা পাকা পেঁপে। দুপুরের লাঞ্চে স্যুপ, স্যালাড, টক, দই, কোনো দিন স্যান্ডউইচ, চিকেন সেদ্ধ, পুডিং। সকালের জগিং থেকে রাতে শুতে যাওয়ার আগে 1.5 ঘুমের ট্যাবলেট, সবই নিয়ম আর পরিমাপে বাঁধা। একমাত্র রাতের খাওয়াটাই এখনও বিশৃঙ্খল রয়ে গেছে। অল্প হলেও এখনও যেন একটু ভাত চাই, সঙ্গে পাক্কা বাঙালি মতে মাছ, ডাল, শাক, সবজি। অর্কবাবুর এই ভেতু অভ্যাসটাকে কেউ কোনোভাবে ছাড়াতে পারেনি। উচ্চ রক্তচাপ নয়, ডাক্তারের সাবধান বাণীও নয়, শোভনাও নয়। অর্কবাবু বোতাম টিপে এবার নিজেই ভাস্করকে ডাকল। ব্যানার্জি, একবার আসবেন? যতক্ষণ অর্কপ্রভা অফিস থাকে ভাস্করও ততক্ষণ অ্যান্টিচেম্বারে মজুদ। স্মার্ট ঝকঝকে একটা বছর 30-এর তরুণ। শীত, গ্রীষ্ম, বর্ষা সদা সর্বদা তার গলায় টাইয়ের ফাঁসটা একেবারে নিখুঁত, ঠিক যেমনটা অর্কপ্রভু চায়। অর্কপ্রভু একবার আর চোখে দেখে নিল ভাস্করকে। ভিজিবিলিটি চার্টের কপিগুলো রেডি হয়ে গেছে? অনেকক্ষণ স্যার। সপ্রতিভ ভাস্কর সঙ্গে সঙ্গে হাতের ফোল্ডার এগিয়ে দিয়েছে। এখানে সব সাজিয়ে দিয়েছি। গুড। দিবাকর কোথায়? ওপরে আছে? বাইরেই অপেক্ষা করছে স্যার। বদ্রীকে বলুন সব ফাইল আর কাগজ একসঙ্গে গুছিয়ে দিবাকরকে দিয়ে দিতে। আমি কিন্তু এবার বেরোবো। রাইট স্যার। আপনিও এবার চলে যেতে পারেন। মিস জোন্সকে ছেড়ে দিয়েছেন তো? যেতে বলেছিলাম, কিন্তু উনি যাননি। শি নেভার লিভস বিফোর ইউ স্যার। সে কি, এত রাত অবধি? না না, আস্ক হার টু গো। মুখে বললে মনে মনে বেশ তৃপ্তি অনুভব করছিল অর্কপ্রভু। তাকে ঘিরে একটা জগৎ আবর্তিত হয়, এই চিন্তাতে যে কি গভীর সুখ একটু হাসি হাসি মুখে উঠে দাঁড়ালো অর্কপ্রভু। এবার সে একটা টয়লেটে ঢুকে মুখে চোখে একটু সামান্য জল ছিটবে। তুর্কি তোয়ালে নরম আরামে চাপবে 2 গালে। পাতলা হয়ে আসা ঈষৎ কোকড়ানো চুলে একটু আঙুল ডোবাবে। সাদা মার্বেল বসানো টয়লেটের একটা দেয়াল জুড়ে একটা প্রকাণ্ড পেন্টিং। সেদিকে নির্নিমেষে তাকিয়ে থাকবে কিছুক্ষণ। বিশাল ক্যানভাস জুড়ে সেখানে শুধুই এক রমণীর উন্মুক্ত পিঠ, বাদামি বাংশোল, অল্প বেঁকে থাকা শিরদাঁড়ায় সরু একটা গভীর খাত। এই নারী শরীরটাকে অর্কপ্রভু চেনে না। শোভনা ছাড়াও যে কটা নারী দেহ তার চেনা, তাদের একটা সঙ্গেও মিল নেই ওই রমণীর, অথবা আছে কিনা খেয়ালই করেনি সে। তবু ওই খোলা পিঠের দিকে তাকিয়ে থাকলে অর্কপ্রভুর 50 বছরের শরীরটা যেন খুব তাজা হয়ে যায়। ঝপ করে বয়স অনেকখানি যেন কমে যায়। ক্লান্তিহীন, ব্যাধিহীন, উৎকণ্ঠাহীন, বিষাদহীন। ইন্টেরিয়ার ডেকোরেটরের মেয়েটা কি জেনে বুঝেই অর্কপ্রভুর টয়লেটে এই ছবিটা টাঙিয়েছিল। ছবির থেকে চোখ সরিয়ে বারবার আয়নায় নিজেকে দেখে অর্কপ্রভু। ঠিক নিজেকে দেখে না, দেখে 50-এর অর্কপ্রভুকে। 25-এর তরতাজা অর্কপ্রভুর চোখ দিয়ে দর্পণের মানুষটা কেমন যেন গাট্টা গাট্টা, একটু হোতকা ধরনের। চিবুকের নিচে দ্বিতীয় চিবুক,
গালের খাঁজে খাঁজে থলথলে চর্বির আভাস, কুঞ্চিত চুলের ফাঁক ফোকরে ছোট্ট ছোট্ট সাদা ঢেউ। দেখতে দেখতে অর্কপ্রভ ফিক করে হাসে একবারই ব্যাস, ফের গাম্ভীর্যের মুখোশে আড়াল করে ফেলে নিজেকে। অধস্তনদের সামনে সে পারতপক্ষে মুখে হাসি রাখে না। এক চিলতে হাসিকেই ওরা প্রশ্রয় ভেবে কিন্তু মাথায় চড়ে বসতে পারে। হাসির জন্য স্থান কাল পাত্র আছে, মাপ আছে, সেটা অর্কপ্রভ জানে। টয়লেটের দরজা খুলে অর্কপ্রভ সোজা বেরিয়ে এলো চেম্বার থেকে। বদ্রীনাথের সেলাম নিল, নিজস্ব দীপ্ত ভঙ্গিতে পার হলো শূন্য প্রায় অফিস প্রাঙ্গণ। অফিসের বাইরে লম্বা করিডোর, আধো আধো আলো মাখা। রাত পাহারার জন্য সিকিউরিটির লোকজন এসে গেছে। তাদের দু একজনের টুকরো অভিবাদন মাথা ঝাঁকিয়ে গ্রহণ করল অর্কপ্রভ। একেবারে লিফটের কাছে পৌঁছে ঘাড় ঘুরিয়েছে। দিবাকর একটু পেছনে। দিবাকরের কাঁধে অর্কপ্রভর জলের ফ্লাস্ক, এক হাতে ফাইলের বোঝা আর অন্য হাতে ব্রিফকেস। এক ডাকেই স্বয়ংচালিত লিফট এসে হাজির। স্বমহিমায় অর্কপ্রভ প্রবেশ করল লিফটে, সঙ্গে দিবাকর। লিফট নামছে এবার। দরজার মাথায় টিপটিপ জ্বলছে সবজে বাতি। নিভছে, জ্বলছে, 13, 12, 11, 10। লিফট মসৃণ গতিতে নামছে অর্কপ্রভ, নামছে সিংঘানিয়া গ্রুপের চিফ অ্যাডভাইজার। 9, 8, 7 নামছে দিবাকর, অর্কপ্রভ সেনের সারথি। ঠিক তখনই ঘটে গেল দুর্ঘটনা। 7 আর 6-এর মাঝখানে লিফটটা থেমে গেল আচমকা। লিফট থেমে গেছে। তীব্র ঝাঁকুনিটা সামলাতে অর্কপ্রভ সেনের সময় লেগে গেল কয়েক সেকেন্ড। আকস্মিক ধাক্কায় অর্কপ্রভর পাটা টলে গেছিল, হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল প্রায়। কোনো ক্রমে লিফটের দেওয়াল ধরে সোজা রাখল নিজেকে। লিফটের উজ্জ্বল আলো, নিবে পলকে জ্বলে উঠেছে বিপদকালীন বাতি। সেই আলোতে দিবাকরের দিকে নজর গেল অর্কপ্রভর। দিবাকরের হাত থেকে ছিটকে গেছে জরুরি ফাইলটা। মেঝেতে উবু হয়ে এক হাতে কাগজ কুড়োচ্ছে লোকটা। অর্কপ্রভ প্রায় হাই হাই করে উঠল, ইস, দিলে তো সব নোংরা লাগিয়ে। দিবাকর অধবদন, কিছুতেই সেসব কাগজ একসঙ্গে বাগে আনতে পারছে না। ফাইল তুলতে গেলে কাগজটা পিছলে যায়, আর কাগজ তুলতে গেলে ফাইল। অর্কপ্রভ হালকা একটা ধমক দিল, আচ্ছা স্টুপিড তো, ব্রিফকেসটা নামাও হাত থেকে, 2 হাতে তোলো। বহু কষ্টে কাগজ ফাইল বাগিয়ে এনেছে এবার দিবাকর। বিব্রত মুখে ফ্লাস্কের স্ট্যাকটা গুছিয়ে নিচ্ছে কাঁধে। ব্রিফকেস হাতে তুলে একটু হেসে দাঁড়ালো। লিফট এখনো সেই গোয়ারের মতোই অনড়। আরে হলোটা কি, এতক্ষণ কেন আটকে গেছে? পাওয়ার গেল? বিদ্যুতের অবস্থা তো আজকাল তত বেহাল নয়। অর্কপ্রভ বিরস মুখে লিফটের দেওয়ালে চোখ বোলালো। এমার্জেন্সি বাতির তীব্রতা খুব বেশি নয়, তবু লিফটের অভ্যন্তর দেখতে অসুবিধা হচ্ছিল না তার। বর্গক্ষেত্রাকার কামরা, বড়জোর 6x6, দরজা দেয়ালের রং ইস্পাত নীল। নিশ্ছিদ্র বন্ধ দরজার পাশে সার সার চাকা বোতাম, G থেকে একেবারে 16। পেছন দেয়ালে টুকরো আয়না। লিফটে ঢুকলে প্রথমেই নিজেকে দেখা যায় সেখানে। সকালে ওঠার সময় ওই আয়নাতে এক সুবেশা যুবতী চুল ঠিক করছিল আজ। দরজার বাঁদিকে অ্যালুমিনিয়াম প্লেটের লিফট সংক্রান্ত নির্দেশনামা। নিচু ছাদে 4 ডানার 2 পুচকে ফ্যান ডানা মেলে নিথর। কোনায় জড়সড় হয়ে আছে দিবাকর। কিন্তু এমার্জেন্সি বেলটা গেল কোথায়? অর্কপ্রভর ব্যস্ত চোখ দেয়ালে দেয়ালে ঘুরল আবার।
আরে বেলটা কোথায়? বেল বেল। দিবাকর নড়ে চড়ে উঠল, হাতের বোঝা বুকে চেপে পিটপিট তাকিয়েছে প্রভুর দিকে। মিনমিনে স্বরে বলল, বেল আপনার মাথার পেছনে স্যার। ও তাই তো। অর্কবাবু সুইচ টিপল, একবার, দুবার, কয়েকবার। শব্দ আদৌ বাজছে কি কোথাও? ছতলায়, সাততলায়, ভূমিতে? ঠিক বোঝাই যাচ্ছে না। ঘণ্টার চাবি সজোরে চেপে ধরে রইল খানিকক্ষণ। কান পেতে শোনার চেষ্টা করল। না, সম্পূর্ণ বন্ধ ঘরে বাইরের কোনো তরঙ্গই পৌঁছয় না। হতাশ অর্কবাবু ঘড়ি দেখল। স্ট্রেঞ্জ, এখনও জেনারেটর চলল না কেন? পুরো 4 মিনিট হয়ে গেল। দিবাকর ক্ষীণ গলায় বলল, জেনারেটর তো আজকাল কম চলে স্যার, তাই বোধহয় চালু করতে সময় লাগছে। হোয়াট ডু ইউ মিন? সব সময় জেনারেটর চলে না বলে তার মেনটেনেন্স হবে না? লিফটের জন্য 24 আওয়ার্স একটা আলাদা জেনারেটর রেডি থাকার কথা। দিবাকর আর কথা বাড়ায় না। অর্কপ্রভ গজগজ করে চলল, কালকেই আমি কেয়ারটেকারের এগেনস্টে একটা কমপ্লেন করছি। এরা ভেবেছেটা কি? হ্যাঁ, বিল্ডিংয়ের রানিং মেনটেন্যান্সের জন্য কম টাকা পে করি আমরা, তারপরও যদি এই ছোটোখাটো, কি বলবো, এত ক্যালাস সব লোকগুলো না, দিব্যি নিচে কোয়ার্টার পেয়েছে, বউ বাচ্চা নিয়ে সংসার করছে, এদিকে কাজের ব্যাপারে বিন্দুমাত্র একটা দায়িত্ব নেই। কিছু বলতে যাও অমনি ঝান্ডা নাচাবে। দেখো গে, বাবু হয়তো খেয়ালই করেনি, হয়তো কোনো তাসের আড্ডায় জমে গেছে, নয়তোবা নেশা ভাঙ করে পড়ে আছে, হয়তোবা এই ভর সন্ধ্যেবেলায়। অর্কপ্রভ ঝপ করে থেমে গেল। কাকে এসব কথা বলছে সে? তারই এক নগণ্য কর্মচারীকে, ড্রাইভারকে? এমন একটা নিচের তলার লোকের সঙ্গে এত কথা বলা কি সাজে অর্কপ্রভ সেনের? দিবাকর অবশ্য ঘাড় গুজেই দাঁড়িয়ে আছে। সে এমনিতেই কথা বলে খুব কম, যথেষ্ট বিনয়ী, শান্ত ধরনের। তার কাজ শুধু সামনে চোখ রেখে গাড়ি এগিয়ে নিয়ে চলা, মালিককে পৌঁছে দেয়া স্থান থেকে স্থানান্তরে। এরকম চুপচাপ লোকই অর্কপ্রভুর পছন্দ। আগে একটা ড্রাইভার ছিল, তুলসী না কি যেন একটা নাম, বড় ফুটকাটতো গাড়ি চালাতে চালাতে। কথায় কথায় দেশ গায়ের সব গল্প জুড়ত, খরা, বন্যা, মাছ, জমি, কত কি সব হাবি যাবি। এতটুকু লঘু গুরু জ্ঞান নেই তার। তবে এই মুহূর্তে দিবাকরের একদম চুপ মেরে যাওয়াটা ঠিক সহ্য হচ্ছিল না অর্কপ্রভুর। এরকম একটা খুপড়ি জায়গায় চকিতে আটকে পড়েছে দুটো মানুষ, মুখোমুখি দাঁড়িয়ে আছে। একজন একা কথা বলে চলেছে, আর অন্যজন নির্বাক, অথবা দুজনেই শব্দহীন। ব্যাপারটা কি অস্বস্তিকর না? অর্কপ্রভু এই প্রথম খুব কাছ থেকে ভালোভাবে নিরীক্ষণ করছিল তার ড্রাইভারকে। পেশিবহুল ডাঁটো চেহারা, অনেকটা অর্কপ্রভুর মতনই, মাথাতেও অর্কপ্রভুর সমান সমান, আর বয়সেও। তবে লোকটার কবজি দুটো অসম্ভব চওড়া, লোমশ তামাটে হাতে গোল দড়ির মতো শিরা, উপশিরায় সব প্রকট। জলপাই রং বুশশার্টের নিচে একটা খয়েরি সোয়েটার, ভি গলা সোয়েটারের ফাঁক দিয়ে একটা নোংরা গেঞ্জি দেখা যাচ্ছে। ভীষণ খর্বাকৃতি গলা, গলা জুড়ে স্বর্ণালী যেন জমাট একটা ডেলা। চিবুকে হালকা পোড়া দাগ, পোড়া দাগ নাকি জড়ুল কে জানে। কপালে পরপর একটা অসংখ্য ভাঁজ। রোজ যে ছায়া ছায়া দিবাকরকে দেখে অর্কপ্রভু, সে যেন হঠাৎ একটা ভীষণভাবে সে মূর্ত হয়ে উঠেছে সামনে, কায়িক অস্তিত্ব নিয়ে। অস্তিত্বটা এত প্রখর, এত নিকট, যে হঠাৎ কেমন অস্বাচ্ছন্দ্য একটা বোধ করতে লাগলো অর্কপ্রভু। সময়টাও কাটছিল ধীর লয়ে, থেমে থেমে।
লিফটের নড়াচড়ার কোনো চিহ্ন নেই। দিবাকরও একভাবে নিশ্চল। খানিকক্ষণ এদিক ওদিক চোখ ঘুরিয়ে অর্কপ্রভ গলা ঝাড়ল, একটু লঘু স্বরে বলল, কি দুশ্চিন্তা হচ্ছে না? দিবাকর এতক্ষণ পরে মুখ তুলেছে। না তো স্যার। কতক্ষণ আটকে আছে খেয়াল আছে? না স্যার। 10 মিনিট, পুরো 600 সেকেন্ড। হ্যাঁ স্যার। তোমার বাড়ির লোক তোমার জন্য ভাবনা করবে না? তার জন্য তোমার কোনো উদ্বেগ নেই? না স্যার। ধরো আরও 1 ঘন্টা আটকে রইলে, 2 ঘন্টা আটকে রইলে, ধরো এখনও কেউ কোনো খবরই পায়নি, তবু তোমার দুশ্চিন্তা হবে না? না স্যার। কি তখন থেকে হ্যাঁ স্যার আর না স্যার করছো? নতুন করে ধৈর্য হারাচ্ছিল অর্কপ্রভ। বিদ্রূপের স্বরে বলল, কেন? তোমার দুশ্চিন্তা হবে না আমি জানতে পারি? দিবাকরের ঠোঁটের কোণে ফিকে হাসি ফুটেছে এবার। আমার তো স্যার 10:30 11টা অবধি ডিউটিই থাকে। বাড়ি ফিরতে আরও রাত হয়। এখন তো স্যার 8টাও বাজেনি। অর্কপ্রভুর ভুঁড়িতে ভাঁজ পড়ল। কোথায় যেন থাকো তুমি? তোমার মেম সাহেব বলছিল কোথায় একটা নতুন বাড়ি করেছ? বাড়ি নয় স্যার। দিবাকর যেন একটু লজ্জা পেল। ওই একটা মাথা গোজার মতন জায়গা। মেম সাহেব কিছু আগাম দিয়েছিলেন, ওই তাই দিয়েই একটু কষ্টে শিষ্টে সোনারপুর স্টেশন থেকে অনেকটা ভেতরে স্যার, ওই কামরাবাদের দিকে। সাইকেলে গেলে মিনিট 15 লাগে, আর হাঁটা পথে আধ ঘন্টাটা। কামরাবাদ জায়গাটা ঠিক কোথায় অর্কবাবু জানে না। শোভনাই বলছিল দিবাকর বাড়ি করার জন্য কী সব টাকা ফাঁকা নিয়েছে। লোকটা অর্কবাবুর নিজস্ব চালক হলেও কোম্পানিই তার মাইনেটা দিয়ে দেয়, ওভারটাইমও। শোভনা কত টাকা ওকে দিয়েছে দিবাকরকে? 5,000, 10,000? বর্গে যাক, ওসব শোভনার ব্যাপার। সাংসারিক ওসব তুচ্ছ বিষয়ে মাথাও গলাতে চায় না অর্কবাবু। গলাইও নয় কখনো, তুচ্ছও নয় বৃহতেও নয়। ছেলে, ঘর, বাড়ি, চাকর বাকর, ড্রাইভার, মালি সব মিলিয়ে গোটা সংসারটাই শোভনার দপ্তর। অর্কবাবু সেখানে এক সম্মানিত মেহমান। টাইয়ের নট সামান্য আলগা করল অর্কপ্রভু। অল্প অল্প একটু গরম লাগছে। বাইরে ডিসেম্বরের চড়া শীত, তবু এক কণা ঠান্ডাও যেন এই ঢুকছে না এই খুপড়িতে। আবদ্ধ বাতাস উষ্ণ হয়ে উঠছে ক্রমশ। দিবাকর বুঝি অর্কপ্রভুর অস্বস্তি টের পেয়েছে। নিচু স্বরে জিজ্ঞাসা করল, আপনার কি কষ্ট হচ্ছে স্যার? জল দেব? খাবেন? অর্কবাবু জোরে জোরে শ্বাস টানল। না না, আমি ঠিক আছি। আরেকবার বেলটা বাজাবো স্যার? লাভ হবে না স্যার। যদি বলেন একবার খুব চেঁচিয়ে দেখতে পারি। আচ্ছা গাড়ল তো, এখান থেকে চেঁচিয়ে লোক ডাকবে? এই ভাসমান ত্রিশঙ্ক অবস্থার থেকে, যেখানে পৃথিবীর একটা শব্দ তরঙ্গও পৌঁছচ্ছে না। আধ ঘন্টা হয়ে গেল, এখনও যখন কোথাও কোনো স্পন্দন নেই, তখন বোঝাই যায় বৈদ্যুতিক গোলযোগ হয়নি কোনো। নাহলে এতক্ষণে কি জেনারেটর চলতো না? একজনেরও কি নজরে পড়তো না দুর্ঘটনা? না, অন্য গণ্ডগোল হয়েছে, অন্য গণ্ডগোল। লিফটের দিবাকর আবার বিনবিনে অনুনয় করল, স্যার একবার ডেকে দেখি না? চেষ্টা করতে দোষ কি? আমি একটা খুব ভালো ডাকতে পারি। বলেই অর্কপ্রভুর বিনীত সারথি হঠাৎ বিচিত্র স্বরে চিৎকার করে উঠেছে। চিৎকার নয়, গর্জন। তার হাড় কাঁপানো একটা জান্তব ডাকে ওই ছোট্ট ধাতব কুঠুরিটা থরথর করে যেন কেঁপে উঠল। অর্কপ্রভু শিউরে উঠেছে। এটা কি হচ্ছে? এটা স্যার টার্জেনের ডাক। লোকটা হাসছে। অমায়িক, যাত্রায় থাকতে শিখেছিলাম এ ডাক স্যার
মরা মানুষকেও জাগিয়ে দেয়, তাও তো হাত দুটোকে চোঙা করতে পারছি না। অর্কপ্রভ ভেতরে একটা রাগ দানা বাঁধছিল, তবু কেমন যেন হাসি পেয়ে গেল হঠাৎ। মজা করার ভঙ্গিতে বলল, সেটাই বা বাকি থাকে কেন, মনের সুখে ডাকো। সঙ্গে সঙ্গে ফাইল বগলে চেপে ব্রিফকেসটা মেঝেতে নামিয়ে দিয়েছে দিবাকর। তারপরে দুহাতটা মুখের সামনে গোল করে ধরে আবার সে সেই আওয়াজটা তুলল, হো হো। করুণ থেকে তেজি, তেজির থেকে হিংস্র, তালে তালে ঝঙ্কৃত হচ্ছে শব্দ। দেওয়াল থেকে দেওয়ালে আছাড়ি পিছাড়ি খেল, চক্রাকারে পাক খেয়ে ঘুরে চলেছে। শেষ হওয়ার পরও অনেকক্ষণ রেশ রেখে দিল অর্কপ্রভর কানের পর্দায়। আজব কাণ্ড, বাইরের থেকে লোকজনের গলা শোনা যাচ্ছে না, বহু দূর থেকে কারা যেন সাড়া দিতে চাইছে। অর্কপ্রভর আগে দিবাকর বলে উঠেছে, দেখেছেন স্যার, ঠিক শুনতে পেয়েছে, ভালো করে শুনুন, কাছাকাছি কোনো কথা বলছে স্যার ওরা। অর্কবাবু দরজায় কান পাতল, খুব কাছে নয়, তবে শব্দ বেশ স্পষ্ট এখন। সিঁড়ি দিয়ে নামছে, নামতে নামতে আচমকায় থেমে গেল আওয়াজটা, সম্পূর্ণ নিঝুম। মরিয়া হয়ে অর্কবাবু গুম গুম ঘুষি মারল দরজায়। দিবাকরও লাথি মারছে প্রাণপণে। ফিরছে, শব্দটা ফিরছে, ফিরে এসেও ক্ষীণ হতে থাকলো ক্রমশ, তারপর একেবারে মিলিয়ে গেল। শব্দ ফিরল না। লিফট সেই জগদ্দল পাথরের মতোই স্থির, যেন চলতেই জানে না, চলেও নি কোনো দিন। অর্কপ্রভ স্নায়ুর উপর নিয়ন্ত্রণ হারাচ্ছিল। প্রাথমিক অসহিষ্ণুতা একভাবে আত্মস্থ করে নিয়েছিল সে, এখন একটা গোপন শিরশিরে কাঁপুনি পাক খাচ্ছে যেন তার মেরুদণ্ডে। কম্পনটা সরীসৃপের মতো শরীর বেয়ে উঠছে, নামছে, হাঁটুর কাছে গিয়ে যেন দুলছে ঘন ঘন। দিবাকরের মুখচোরা ভাব প্রায় নেই। ওই টার্জেনের ডাক ডাকার পর থেকেই সেই এখন দেখছে অর্কপ্রভকে। খানিকটা সান্ত্বনা দেওয়ার স্বরে বলল, কিচ্ছু ঘাবড়াবেন না স্যার, আমি আপনাকে বলছি শুনুন, ওরা চেষ্টা করছে, ভয়ের কিচ্ছু নেই। মুহূর্তেই অর্কপ্রভর মাথায় আগুন জ্বলে উঠল, পদমর্যাদা ভুলে চেঁচিয়ে উঠেছে, কে বলল আমি ভয় পেয়েছি? লোকটা একটু অপ্রতিভ নয়? আপনার স্যার নাকে কপালে সব ঘাম জমে গেছে, আপনি স্যার সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। লোকটা কি মজা পাচ্ছে। একদিকে দেয়ালে হাত চেপে অর্কবাবু গর্জে উঠল, চাপ, যত বড় মুখ নয় তত বড় কথা, আমি ভয় পেয়েছি? ছোট্ট কামরা জুড়ে দাপাদাপি করছে অর্কবাবু, দেখে নেব। আই উইল সি দ্য কেয়ারটেকার, আই উইল সি দ্য সিকিউরিটি গার্ড। কি ভেবেছে কি সব? হ্যাঁ, খেলা হচ্ছে। সিংঘানিয়া গ্রুপের চিফ অ্যাডভাইজার এতক্ষণ ধরে লিফটে আটকে আছে, এখনও একটা রেস্কিউ করতে পারল না। আই উইল জাস্ট কিক দেম আউট অফ দিস বিল্ডিং। অর্কপ্রভ মেঝের প্যাডিংয়ে পা ঠুকল, দিবাকরের দিকে ফিরল, চোখটা কুচকে দাঁতটা কিরমির করল কয়েক সেকেন্ড। তোমাকেও দেখে নেবো আমি। আমি কি করলাম স্যার? আমি তো ভালোর জন্যই। একটাও কথা নয়, একটাও কথা নয়। অর্কবাবুর গলার শিরাগুলো যেন ফুলে উঠল। টার্জেনের ডাক ডাকা হচ্ছে। এটা কি চিড়িয়াখানা না বন জঙ্গল? অর্কবাবুর হুঙ্কারে দিবাকর খুব ভয় পেয়ে গেছে বলে মনে হলো না, তবে মিয়েছে একটু। আহত গলায় বলল, আপনি স্যার মিছিমিছি রাগ করছেন। সেবার রথের মেলায় আমার মেজ ছেলেটা হারিয়ে গেছিল, ওই ডাকটা শুনেই তো ওরা সত্যি আমার ডাক শুনেছে স্যার। একদম চুপ! আরও জোরে চেঁচাতে গিয়ে অর্কবাবুর গলাটাই যেন চিড়ে গেল।
এত জোরে চিৎকার করা ঠিক তার ধাতে নেই, তাই গলাও যেন বিদ্রোহ করছে। ভাঙা ভাঙা কর্কশ স্বরে যেন তার তার স্বর ছিটকে যাচ্ছে। আমি তোমাকে চুপ থাকতে বলেছি দিবাকর, আদারওয়াইজ আই উইল থ্রো ইউ আউট অফ দিস লিফট। কথাটা বলেই অর্কপ্রবোধ চেতনা ফিরল। দোষ, এ কথা বলার কোনো অর্থ হয়? সে কি পাগল হয়ে যাচ্ছে? উল্টো দিকে মুখ ঘুরিয়ে চোয়ালটা শক্ত করে দাঁড়িয়ে রইল অর্কপ্রভু। বার কয়েক নিঃশ্বাস নিল জোরে জোরে, মাথাটাও ঝাঁকালো। দিবাকর চুপ মেরেছে, লিফটার মতোই। অর্কপ্রভু কুলকুল ঘাম ছিল, গরম স্যুটে তার বেশ একটা জ্বালা জ্বালা করছে শরীরটা। নিজের হুঙ্কার নিজেকেই কেমন যেন বিবশ করে দিয়েছে। পকেট থেকে রুমাল বার করে মুখটা মুছে নিল। রুমালে ল্যাভেন্ডারের গন্ধ। একটু যেন শীতল হচ্ছে মাথাটা। উত্তেজনাটা বাড়লে ডাক্তার ল্যাভেন্ডার ব্যবহার করতে বলেছে। ত্বকে, ঘ্রাণে, গন্ধ, চিকিৎসা, চিন্তাকে যুক্তির খাতে আনতে চাইল অর্কপ্রভু। এত কেন রেগে গেল সে? তবে কি সত্যিই সে ভয় পেয়েছে? এর থেকে বেশি বিপদে কি অর্কপ্রভু কখনো পড়েনি? বছর 3 আগে তার প্লেন একবার দিল্লিতে ক্র্যাশ ল্যান্ডিং করেছিল। একবার গৌহাটি ফ্লাইটে দুর্যোগে পড়ে বিমান সে কি উথাল পাতাল। বাতাসবিহীন শূন্যতায় ধপাস করে 200-500 ফিট নেমে যাচ্ছে। সে লাফিয়ে উঠছে ভয়ঙ্করভাবে। কই, সেসব মুহূর্তেও তো এত ধৈর্যচ্যুতি ঘটেনি। তবে কি ভয় নয়, ভয় ধরা পড়ে যাওয়ার গ্লানিতেই কি এই বিকার একটা অসম লোকের কাছে? না, এসব মুহূর্তে অন্য ভাবনায় ঢুকে পড়া দরকার। অর্কপ্রভু চোখ বুজে খান্ডেলওয়ালের পার্টিটাকে দেখতে চাইল। উজ্জ্বল হলঘরে বর্ণময় সমারোহ চলছে এখন। হাতে হাতে গ্লাস ঘুরছে, টুংটাং শব্দ উঠছে, মৃদু আলাপচারিতা চাপা গুঞ্জন হয়ে ভাসছে বাতাসে। তানিয়ার ভুবনমোহন আঁখি ছুঁয়ে যাচ্ছে অভ্যাগতদের। হ্যালো, হাই, হাউ সুইট, হাউ কিউট, নাইস টু মিট ইউ। আজ পার্টিতে 3-4টে কনসুলেট থেকে কয়েকজন অফিসারের আসার কথা। তাদের সঙ্গে দেখা হলে ভালোই হতো। সিঙ্গানিয়া গ্রুপ আর শুধু ভারতে আটকে থাকতে চায় না। এদেশের বাজারে দিন দিন প্রতিযোগিতা বাড়ছে। অন্য দেশের দিকেও পা বাড়াতে হবে এবার। তাই নিয়ে ছোটোখাটো কথাবার্তাও সেরে নেওয়া যেত আজ। অর্কপ্রভু ঘড়ি দেখল, 8:20। শোভনা নিশ্চয়ই এখন ঘর বার করছে। যা জেদ! এরপর অর্কপ্রভু পৌঁছলে বোধহয় যাবেই না পার্টিতে। শোভনার আত্মসম্মান জ্ঞান অত্যন্ত টনটনে। অফিসে আর ফোনও করবে না একবার। হয়তোবা এর মধ্যে পোশাক বদলে গ্লাসে জিন নিয়ে বসে গেছে, ফুঁসছে রাগে। অর্কপ্রভুর আর এত দেরি করে পার্টিতে গিয়ে কী লাভ? 11টার মধ্যে বাড়ি ফিরতেই হবে। অন্তত 4-5 ঘন্টা তাকে ঘুমোতেই হবে রাতে। ভোরে 5:30টার মধ্যে দমদমে রিপোর্টিং। ভাবতে গিয়েই হঠাৎ একটা আজব প্রশ্ন মাথায় এলো। দিবাকর বলছিল বাড়ি ফিরবে। যদি বাড়ি ফিরে যায়, অত সকালে ডিউটিতে সে আসবে কী করে? অন্যান্য বাড়ি বা সে কী করে? অর্কপ্রভু বিস্মিত হলো। সে গাড়ির পেছনের সিটে বসে থাকবে, নাকি সামনে স্টিয়ারিংয়েই দিবাকর? ছবিটা এত অবধারিত যে দিবাকরের কার্যকারণের কথা ভুলেও মস্তিষ্কে কিন্তু আসে না তার কখনো, আর আসার কথাও না। তাদের এই অবস্থান এত সময় নিরপেক্ষ, এত ঋতু নিরপেক্ষ যে সকাল, দুপুর, বিকেল, রাত, শীত, গ্রীষ্ম, বর্ষা সর্বদাই এ ব্যবস্থা ধ্রুব। তবু এই প্রশ্নটা কেন জাগলো? দ্বিধা কাটিয়ে অর্কপ্রভু ডেকেই ফেলল দিবাকরকে। এই শোনো। চোখ অর্ধেক বুজে বিচিত্র ভঙ্গিতে দাঁড়িয়েছিল দিবাকর। ধরফর করে সোজা হয়ে উঠল। আচ্ছা, তুমি যে বললে রাত্রিরে 11:30টার পর বাড়ি ফিরবে, অত দূর থেকে ভোর 4টে আবার তুমি আসবে কি করে? ক্যানিং থেকে শেষ রাতে
একটা মাছের ট্রেন আছে, ওতেই উঠে পড়ি, ঢাকুরিয়ায় নামি, তারপর যোধপুর পার্ক হেঁটে চলে আসি। ও, তাহলে তো বেশ কষ্ট হয় তোমার। কষ্ট কিসের স্যার, শেষ রাত আমার বেশ ভালোই লাগে। তারা নিভে গেছে, আলো ফোটেনি, ঠান্ডা বাতাস। এখন তো আবার হাড় কাঁপানো ঠান্ডা, চাদর মুড়ি দিয়ে আসতে যে কি একটা আরাম লাগে। দিবাকর সুযোগ পেয়ে কথা বলেই চলেছে। মাঝে মাঝে রাতেও থেকে যাই স্যার, ওই যাদবপুরে শালির বাড়িতে। মেম সাহেব অবশ্য বলেছেন তেমন হলে আপনাদের একতলার কোয়ার্টারেও আমি থাকতে পারি। তা আমার স্যার ভালো লাগে না। কেন? তোমার জন্য তো নিচে ভালো ব্যবস্থা আছে। জানি স্যার, স্যার একটু আত্মীয় স্বজন মানে নিজের লোকজনের সঙ্গে ছাড়া আমি ঠিক থাকতে পারি না। কথা বলে বলে স্থিত হচ্ছিল অর্কবাবু। রাগটা নিভছে। হাসি মুখে বলল, আমরা তোমার নিজের লোক নই? আমাদের কাছে তুমি কাজ করছো। মেম সাহেব তোমাকে কত ভালোবাসে, বাড়ি করতে টাকা দিয়েছে, ছুটি ছাটাও পাও। তা নয় স্যার, আমার কীরকম একটা লজ্জা করে। আপনারা স্যার মানে ঠিক আমাদের মতো তো নন। আপনারা যেন একটা কিসের মধ্যে রয়েছেন। আপনাদের কাছাকাছি থাকাটা কিসের মধ্যে আছি বলো তো? দিবাকর উত্তর দিল না। অর্কবাবু সামনে ঝুঁকল। কিসের মধ্যে আছি আমরা দিবাকর? অর্কবাবুর দিকে তাকালো না দিবাকর। বিপদকালীন বাতির জোর কমে আসছে, সেদিকে মুখ ফেরালো, যেন অর্কবাবুর কথা সে শুনতেই পায়নি। ঝিমঝিম আলোতে অর্কবাবুর মাথাটা যেন দুলে গেল। দিবাকর তাকে অগ্রাহ্য করছে। আরও ঝুঁকে খামচে ধরল লোকটার কাঁধ। কি হলো, তুমি উত্তর দিচ্ছ না যে? দিবাকরের বিশেষ ভাবান্তর ঘটল না। অলসভাবে সে গা মোছড়াল। কি হবে স্যার শুনে? দ্যাটস নট ইয়োর বিজনেস। হট করে একটা কথা বলে দিলে এখন উত্তর দিচ্ছ না? তুমি কিন্তু অবাধ্যত করছো দিবাকর। আমি দুঃখিত স্যার। বাজে কথা ছাড়ো। চড়ান করে অর্কবাবুর জেদ কেমন চেপে গেল। ইউ মাস্ট আনসার মি কোয়েশ্চেন, নইলে আমি তোমার এগেনস্টে স্টেপ নেব। আলোটা আরও কমছে। কোনো অদৃশ্য ছিদ্র পথে চুঁইয়ে চুঁইয়ে ঢুকে পড়ছে তরল অন্ধকার। ধীরে ধীরে গিলে নিচ্ছে উজ্জ্বলতাকে। প্রাণহীন কক্ষে দিবাকর ক্রমে যেন অপ্রাকৃত একটা আবছায়া, যেন সেই ঈগলের মতো ডানা মেলে আড়াল করছে আলোকে। দুহাতে দিবাকরকে ঝাঁকালো অর্কবাবু। তুমি সীমা কিন্তু ছাড়িয়ে যাচ্ছ দিবাকর। জানো, এই অবাধ্যতার জন্য আমি তোমার চাকরি খেয়ে ফেলতে পারি। দিবাকরকে শক্ত স্মরণালী নড়ে উঠলেন একটু। তা পারেন স্যার। পারি মানে? আই উইল স্যাক ইউ রাইট আফটার দ্য। অর্কবাবু বাক্য শেষ করতে পারল না। অপ্রাকৃতিক ছায়া হাসছে যেন ফিকফিক। আপনি স্যার কি বলছেন আপনি নিজেই জানেন না। একবার বলছেন লিফট থেকে ছুঁড়ে ফেলে দেবেন, অথচ আপনার লিফটের দরজা খোলারই সাধ্য নেই। এখন বলছেন বেরিয়েই চাকরি খাবেন। আগে তো বেরোন স্যার, যদি আদৌ বেরোতে না পারেন। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? অর্কবাবু দিবাকরের কাঁধ থেকে হাতটা নামিয়ে নিল। নিজেরই উচ্চারিত ভয় শব্দ চকিতে দখল নিয়েছে মস্তিষ্কের। ফিসফিস করে বলল, কি বলতে চাও তুমি? আপনিই বলুন স্যার, আপনি এখন কি পারেন? আপনার কিচ্ছু করার নেই। আপনি ডাক ছেড়ে চেঁচাতে পারেন না, আমার মতো করেও না, নিজের মতো করেও না। আপনি প্রাণ খুলে কাঁদতে পারেন না, আপনি পা ছড়িয়ে বসে পড়তে পারেন না, আপনি জোর করে হাসতেও পারেন না। এখন আপনি আপনার নিজেরই অবস্থা জানেন না স্যার, অথচ আমার ভবিষ্যৎ নিয়ে আমাকে শাসন করছেন।
অর্কপ্রভা গুম হয়ে গেল। এক রুক্ষ বিষাদ আচ্ছন্ন করে ফেলছিল তাকে। ওই দিবাকর, এই শব্দহীন ক্ষীণপ্রভ কুঠরি যেন তাকে গূঢ় উপলব্ধির মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। সত্যিই তো, অর্কপ্রভ কি পারে? সে তো শুধুই একটা শূন্যে ভাসমান আবদ্ধ জীব মাত্র, তার তো বেশি কিছু নয়। অনেক উঁচুতে উঠবার নেশায় হাতিবাগানের বনেদি বাড়ির ছেলে একদিন শূন্যে পাড়ি দিয়েছিল। তার বাবা ছিল সম্পত্তির তলানি খাওয়া অকর্মণ্য একটা মানুষ। ছেলেটাও ওভাবে জীবন কাটাতে পারত, কিন্তু সে ওভাবে বাঁচতে চায়নি। তার চোখে সূর্য ছোঁয়ার নেশা। উঠতে উঠতে কখন যে সে মাধ্যাকর্ষণ ছাড়িয়ে গেল, তারা হয়ে ঘুরতে লাগলো নিজস্ব কক্ষপথে। ঘুরতে ঘুরতেই ভোগ, বাসনার পূর্ণতা, লালসার নিবৃত্তি, স্ত্রী, সন্তান, সংসার, সমাজ। এককালে পৃথিবীর মানুষেরা কখন যেন সরে গেল অনেক দূরে। 25 বছর পর সেদিন হঠাৎ রানু দিয়ে এলো বাড়িতে, ছোট ছেলের একটা ভালো চাকরির জন্য তদবির করতে। যে রানুদিকে চোখের দেখার জন্য ছটপট করতো অর্কপ্রভ, তাকে দেখে বিন্দুমাত্র প্রতিক্রিয়া কিছুই হলো না তার। বরং উটকো এসে কাজ নষ্ট করার জন্য বেশ একটা বিরক্তি হলো। কি বিরক্তি! বিধবা ছোট পিসিমা মায়ের চেয়েও বেশি আদর দিত ছোটবেলায়। তার মৃত্যু সংবাদ এলো। চোখে তো জল তো দূরের কথা, তার শ্রাদ্ধের দিনটা পর্যন্ত অর্কপ্রভ ভুলে গেল। এরা তো তাও এখনও বাইরের লোক। একদিন ভোরে বিছানা ছাড়ার সময় নিজের স্ত্রীকে দেখেই কি চমকে ওঠে অর্কপ্রভ, যে তার পাশে মহিলাটাকে বড় পরিচিত যেন। পরবর্তী ভুল ভাঙলেও ভুলের রেশ রয়ে যায়। হঠাৎই মনে হয় পরিচিত, এই মহিলা ভীষণ পরিচিত। কিন্তু শুধু পরিচিতি, তার বেশি নয়। ছেলে কানপুর আইআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ছুটি ছাটায় আসে। তার সঙ্গে দেখা সাক্ষাৎ প্রায় নেই অর্কপ্রভ। যেটুকু দেখা হয় সেটা ওই নিয়ম মেপে। ডিনার টেবিলে দুই প্রান্ত থেকে দুজনের তখন শুধু হাই ড্যাড, হাই স্যান, ব্যাস ব্যাস। হৃদয় বাসনা পূর্ণ হলো মম, শোনো সব জগৎ জানে। ভাঙা রেকর্ড যেন বাজছে অহরহ। বাজনার তালে কক্ষপথ ঘুরছে, তারকা, ক্লাব, পার্টি, অফিস, কনফারেন্স, সংসার। কক্ষপথ ঘুরছে ভাসমান ত্রিশঙ্কু। কক্ষপথ থেকে এতটুকু নড়ার সাধ্য আছে অর্কপ্রভর? হঠাৎই প্রাণ ভয় নিজেকে ভুল প্রমাণ করতে চাইল অর্কপ্রভ। দিবাকরকে মুখের ওপর একটা জবাবও সে দিতে চেষ্টা করল যেন। শরীরের সব শক্তি গলায় সংহত করে টার্জেনের মতো যেন ডেকে উঠতে চাইল। হো! একটা শব্দও বাজল না তার গলায়। ক্ষীণ আলো নিভে গেল ঝুপ করে। সব অন্ধকার, বিস্পৃশে আধারে ডুবে গেছে নির্বাসিত কক্ষ। অন্ধকার এত ঘন যে কিছু দেখা যায় না। লাল সবুজ বোতাম নেই, সাদা নির্দেশ নামা নেই, ঝকঝকে আয়না নেই। এমনকি দিবাকরও যেন মুছে গেছে চোখ থেকে। শুধু কালো দেয়ালের অপ্রত্যক্ষ অস্তিত্ব অনুভব করতে পারছিল অর্কপ্রভ। অর্কপ্রভর ফুসফুস নিংড়ে এক রাস ফাঁকা বাতাস দৌড়ে এলো। বাতাসি প্রতিধ্বনির মতো ফিরল কাছে। স্যার! অন্ধকারে সাঁতার কাটছে অর্কপ্রভর হাত। ছুঁল দিবাকরকে। আমাকে একটু জল দেবে? হাতে হাত ছুঁয়ে দিবাকর ফ্লাস্কটা এগিয়ে দিল। কাঁপা হাতে ঢাকনা খুলল অর্কপ্রভ। পুরো জল নিমেষে শেষ। যত না খেল তার থেকে বেশি গড়িয়ে গেছে মুখের বাইরে। কোট, শার্ট, টাই সব ভিজে একাকার। সময় কাটছিল।
সময় কাটছিল না। প্রতিটা মুহূর্ত দীর্ঘ থেকে দীর্ঘতর এখন, প্রতিটা মিনিট যেন এক একটা বছর। অন্ধকার যে এত কালো হয় আগে জানতো না অর্কপ্রভ। শুধু কালো নয়, ভয়ঙ্কর হিংস্র অন্ধকার থাবা বসাচ্ছে শরীরে, কামড়ে ছেড়ে তাল গোল পাকিয়ে দিচ্ছে অর্কপ্রভর অস্তিত্বকে। অশরীর শক্তি দিয়ে দুমড়ে মুচড়ে সংকীর্ণ করে তুলল তার এই চারপাশটা। 6x6 ঘর, ছোট থেকে ক্ষুদ্র ক্রমশ। অর্কপ্রভর ধম আটকে আসছিল। মরিয়া হয়ে ডাকলো, দিবাকর। আছি স্যার। তোমার কাছে দেশলাই নেই? লাইটার, টর্চ? টর্চ তো স্যার গাড়িতে আছে, আর দেশলাই লাইটার তো আমি রাখি না। মানে লোকটা তো বিড়ি সিগারেট খায় না, অর্কবাবু নিজেও ধূমপান করে না, অভ্যাসটাকে সে অপছন্দই করে। তবু ওই নির্দয় কালো গহ্বরে নিজের অভ্যেসটাকে গর্হিত মনে হলো তার। কাতর গলায় বলল, তাহলে কি হবে দিবাকর? একটু আলো না হলে? ভয় পাবেন না স্যার, এক্ষুনি অন্ধকার সয়ে যাবে। অর্কপ্রভু ভরসা পেল না, তবে সত্যি একটু পরে অন্ধকার সয়ে এলো খানিকটা। একটা খুব আবঝা আলোর আভাস পাওয়া যাচ্ছে। ঠিক আলোর আভাসও নয়, চোখ বাঁধা মানুষ অন্ধকার থেকে আলোকিত ঘরে গেলে ইন্দ্রিয়ে যতটুকু অনুভূতির তফাৎ হয়, ঠিক ততটুকুই তফাৎ এখন আলো আর অন্ধকারে। সেইক্ষণে অর্কপ্রভু একটা ঘণ্টার ধ্বনিও শুনতে পাচ্ছিল, অতি অস্পষ্ট, ওই আলোটারই মতন, যেন বহু দূর থেকে অর্কপ্রভুর যৌবন, কৈশোর, শৈশবের ওপার থেকে ভেসে আসছে ধ্বনিটা, ভেসে আসছে মাতৃজঠরের সেই আধার আশ্রয় থেকে। অর্কপ্রভু দিবাকরের হাতটা চেপে ধরল। শুনতে পাচ্ছ? কি স্যার? ঘণ্টা বাজছে। শোনো শোনো, ঘণ্টা বাজছে কোথাও। দিবাকর 2-1 সেকেন্ড স্থির, তারপর বলল, না তো স্যার, আপনি ভুল শুনছেন, মনের ভুল। শব্দটা উবে যাচ্ছে। অর্কপ্রভু এখন চৈতন্যের ঠিক শেষ সীমায়। ভয়ার্ত স্বরে বিড়বিড় করে উঠল, বাতাস এত ভারী হয়ে গেছে কেন দিবাকর? কই না তো। আমার তাহলে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে কেন? আমি কি তবে মরে যাচ্ছি দিবাকর? অর্কপ্রভু টলে পড়ে যাওয়ার আগে দিবাকর ধরে ফেলেছে তাকে। চওড়া কবজিওয়ালা হাত স্পর্শ করল অর্কপ্রভুর কপাল, ঘাড়, গলা। এ কি, আপনি এত ঘামছেন কেন স্যার? আমি তো আছি। দিবাকর সযত্নে মেঝেতে বসিয়ে দিল অর্কপ্রভুকে, শরীরটাকে হেলিয়ে দিল দেয়ালে। ক্ষিপ্র হাতে খুলে ফেলল অর্কপ্রভুর কোট, শার্টের বোতাম মুক্ত করল, আলগা করল কোমর বন্ধনে, ফাঁকা ফ্লাস্ক উপুর করে ঝাঁকালো মুখের কাছে। মনে জোর আনুন স্যার, নিজেকে শক্ত রাখুন, জোরে জোরে শ্বাস নিন। ঘরে কোথাও রন্ধ নেই, তবু যেন বাইরের কনকনে বাতাস এবার ঢুকে পড়েছে অর্কপ্রভুর শরীরে। ঘাম আর শীত জড়িয়ে গেল, দেহের খাঁচাটা থরথর, রক্তকণিকা অশ্রু হয়ে ঠেলে আসতে চাইছে। অর্কপ্রভু শিশুর মতো দিবাকরকে আঁকড়ে ধরল। তুমি ঠিক বলেছিলে দিবাকর, আমি কিচ্ছু পারি না, আমি নিজের হাতেই বন্দি। অর্কপ্রভু অজ্ঞান হয়ে গেল। অর্কপ্রভু ঠিক শুনেছিল, সত্যিই ঘণ্টার ধ্বনি বাজছিল বাইরে, দমকলের ঘণ্টা। বিদ্যুৎ যায়নি, কোনো এক যান্ত্রিক গোলযোগে অচল হয়ে গেছিল লিফট। রক্ষণাবেক্ষণের লোকজন অনেকক্ষণ ধরে সারাবার চেষ্টা করেছিল, পারেনি। তারপরেই তারা খবর দিয়েছে দমকলে। দমকলের অভিজ্ঞ কর্মীরা সময় নেয়নি বেশি, মিনিট 15-র মধ্যেই উদ্ধার করে ফেলেছে 2 বন্দীকে। অর্কপ্রভু তখনও সংজ্ঞাহীন। দিবাকর তখনও পার্কার অ্যান্ড স্টিভেনসনের মোটা প্রজেক্টের রিপোর্ট দিয়ে তাকে বাতাস করে চলেছে প্রভুকে। ভূতলে এসে 2-4 মিনিটের মধ্যে জ্ঞান ফিরল অর্কপ্রভুর, জলের ঝাপটা খেয়ে। কেয়ারটেকার ব্র্যান্ডি মিশিয়ে গরম দুধ এনেছে, তাই পান করে সে এখন একটু চাঙ্গা।
ছোটোখাটো ভিড় জমে গেছে। সিকিউরিটির লোকজনরা তো এসেইছে। আশপাশের আরও কিছু মানুষ ভিড় ঠেলে দেখছে দিবাকর আর অর্কপ্রভকে। কেয়ারটেকার অর্কপ্রভকে জিজ্ঞাসা করল, একটু সুস্থ বোধ করছেন স্যার? হ্যাঁ, এবার যাব। কাউকে সঙ্গে দিয়ে দেবো স্যার? না থাক। দিবাকরের হাতে ভর দিয়ে অর্কপ্রভু উঠে দাঁড়ালো। ধীর ক্লান্ত পায়ে কোর্টইয়ার্ড পেরোচ্ছে। রাস্তার ওপার থেকে দিবাকর গাড়ির সামনে নিয়ে এলো। বিদেশি গাড়ির পেছনের সিটে শরীরটা এলিয়ে দিল অর্কপ্রভু। নরম তুলতুলে গদিতে ডুবে গেল। দিবাকর স্টিয়ারিংয়ে বসে ঘাড় ঘোরালো। বাড়ি যাবেন তো স্যার? অর্কবাবু ঘড়িটা দেখল। 9:25। এমন কিছু রাত হয়নি। এখনও একবার ওই খান্ডেলওয়ালের পার্টি থেকে ঘুরে যাওয়া যায়। চোখ বুজে বলল, না, আলিপুর চলো। যদি তোমার মেম সাহেব ওখানে গিয়ে থাকে, ঘুরেই যাই একবার। বিপন্ন খাঁচার থেকে বেরিয়ে এসেছে অর্কবাবু। সে এখন আবার তার নিরাপদ খাঁচায়। এই গল্পটা যদি ভালো লাগে শ্রোতা বন্ধুদের, অবশ্যই লাইক ও প্রিয়জনকে শেয়ার করে দিও। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু বেল আইকনটা বাজিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি এরকম সুন্দর সুন্দর গল্প আরও নিয়ে আসতে পারি। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।